আয়ারাম গয়ারামেই ভরাডুবি। দলের মালিকানা বাঁচাতে মমতার শেষ সম্বল কি তাহলে রাজীব গান্ধী? এই দলবদলের প্রেক্ষিতে নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠছে সেই আয়ারাম এবং গয়ারাম। রাজীবের আনা দলত্যাগ বিরোধী আইন আজ মমতার দল বাঁচিয়ে দিতে পারে, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। দলের নাম ও প্রতীক মমতার হাত থেকে যেতে পারে কিনা সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। লোকসভা স্পিকার তিনি কি সেই সুযোগ দেবেন তৃণমূল কংগ্রেসকে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়দের? নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি দাদা দিদির রাজনীতি। বঙ্গ রাজনীতিতে শুধু চলছে এ ডাল থেকে ও ডাল, অর্থাৎ এক ডাল থেকে অন্য ডালে পৌঁছে যাওয়া। এতগুলো বিধায়ক তৃণমূল কংগ্রেসের আজকে বিদ্রোহী এবং মমতার পক্ষে দুভাগে বিভক্ত হয়েছে। রাজ্য বিধানসভার অধ্যক্ষ ইতিমধ্যেই শিলমোহর দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। কিন্তু সংবিধান আইন কি বলছে? আয়ারাম গয়ারামেই ভরাডুবি। দলের মালিকানা বাঁচাতে মমতার শেষ সম্বল কি তাহলে রাজীব গান্ধী? অস্ত্রযানের ভারতীয় রাজনীতিতে আয়ারাম গয়ারাম এই শব্দবন্ধের শুরুটা কোথা থেকে হয়েছে? আজকে দাদা দিদির রাজনীতিতে সেটাই মূলত আমরা তুলে ধরব। কারণ বঙ্গ রাজনীতিতে এখন দল বদলের মরশুম চলছে। ইতিমধ্যেই তৃণমূলের সংসদীয় দলে বিরাট ভাঙন ধরেছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারের মতো সিনিয়র সাংসদরা তৃণমূল ছেড়ে এখন এনসিপিআই নামে অজ্ঞাত কুলশীল দলে। যা পরিস্থিতি, তাতে আগামী দিনে একই দশা হতে পারে তৃণমূলের পরিষদীয় দলের। কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিদ্রোহীরাও সেই একই পথে হাঁটতে পারেন। এই দলবদলের প্রেক্ষিতে নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠছে সেই আয়ারাম এবং গয়ারাম। একটা সময় ভারতীয় রাজনীতিতে হর্স ট্রেডিং অর্থাৎ ঘোড়া কেনাবেচা শব্দগুলি খুব প্রাসঙ্গিক ছিল। এই শব্দগুলি আজও ব্যবহৃত হয়, তবে একই সঙ্গে আয়ারাম গয়ারাম শব্দবন্ধ বেশ জনপ্রিয়। কিন্তু প্রশ্ন হলো, এই আয়ারাম গয়ারাম শব্দটি এলো কোথা থেকে? অবশ্যই চোখ রাখতে হবে। ঠিক আজ থেকে ৪৯ বছর আগে হরিয়ানার গয়ালাল নামে এক নেতার দল বদলের গল্প ভারতীয় রাজনীতিতে মিথ হয়ে রয়েছে। ১৫ দিনে ৩ বার দল বদল করেছিলেন তিনি। কংগ্রেস থেকে জনতা পার্টি, ফের কংগ্রেস, আবার ৯ ঘন্টার মধ্যে জনতা পার্টিতে। এ রাজ্যের এরকম উদাহরণ ভুরি ভুরি রয়েছে। তবে মাঝে কংগ্রেসে ফিরে আসা সময় দলের নেতা রাও বীরেন্দ্র সিং সাংবাদিক বৈঠকে গয়ালালকে স্বাগত জানাতে গিয়ে বলেন, গয়ারাম এখন ১৯৬৭ সাল। হরিয়ানার প্রথম বিধানসভা নির্বাচন, ৮১ আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভা ভোটে হাসানপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন গয়ালাল নামে ওই নেতা। কোনো দলের প্রতীক তিনি পাননি, তাই দাঁড়িয়েছিলেন নির্দল হিসেবেই। চমকপ্রদভাবে জিতেও যান গয়ালাল। তারপরেই খেল দেখাতে শুরু করেন তিনি। জেতার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই যোগ দেন জাতীয় কংগ্রেসে এবং কিছুক্ষণ পরে ছেড়ে দেন কংগ্রেস। এবার নাম লেখা সংযুক্ত মোর্চায়। এখানেই শেষ নয়, সংযুক্ত মোর্চাও ত্যাগ করেছিলেন তিনি। ফিরে আসেন ফের জাতীয় কংগ্রেসে। অর্থাৎ মাত্র ৯ ঘন্টার ব্যবধানে ৩ বার দল বদল করেছিলেন গয়ালাল। এরপর গয়ালালকে নিয়ে সাংবাদিক বৈঠক কংগ্রেসে। দীর্ঘ রাজনীতির ইতিহাসে এরকম বহু ঘটনা রয়েছে। কারণ দলের নেতা রাও বিজেন্দ্র সিং রসিকতা করে বললেন, গয়ারাম আবার আয়ারাম হ্যায়। আর এই আয়ারাম গয়ারাম রাজনীতিতে ঢুকতেই ১৯৮৫ সালে দল বিরোধী আইনে
আনেন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। তাতে স্পষ্ট বলা হয়, কোনো নির্বাচনে যত জনপ্রতিনিধি যদি দল ত্যাগ করেন, তা স্বেচ্ছায় কোনো রাজনৈতিক দলে পদ ত্যাগ করেন, তাহলে তার সদস্য পদ খারিজ হবে। যদি তিনি তার রাজনৈতিক দলের জারি করা হুইপের বিরোধিতে সদনে ভোট দেন বা ভোট দান থেকে বিরত থাকেন, তাহলে তার সদস্য পদ বাতিল হতে পারে। হবে কি রাজ্য বিধানসভায় এমন ঘটনা লোকসভার অন্দরে অথবা রাজ্যসভার অন্দরে? মূলত বিভিন্ন সদস্যদের দলত্যাগ রুখতে ওই আইন আনেছিলেন রাজীব গান্ধী। তাৎপর্যপূর্ণভাবে সেই সময় কংগ্রেসের একার হাতেই লোকসভায় 2/3 বেশি সদস্য ছিল। তৎকালীন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী চাইলে সে সময় অন্য দল ভাঙানোর অনেক সহজ হতো, তবে তিনি সে পথে না হেঁটে গণতন্ত্রকে শক্ত করার লক্ষ্যে দলত্যাগ বিরোধী আইন চালু করেছিলেন। আজকে তারা অনেকেই ভুলে গেছেন, রাজীব গান্ধীকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজনৈতিক অভিভাবক হিসাবেই দেখেন। সেই রাজীবের আনা দলত্যাগ বিরোধী আইন আজ মমতার দল বাঁচিয়ে দিতে পারে, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। অন্তত এখন যা পরিস্থিতি, তাদের দলের নাম ও প্রতীক মমতার হাত থেকে যেতে পারে কিনা সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। সেটা যদি রাজীব গান্ধীর দল বিরোধী আইনের সুবাদেই হতে পারে, কারণ ওই আইনে বলা আছে কোনো দলের জনপ্রতিনিধিরা দলত্যাগ করতেই পারেন, কিন্তু দলের মালিকানা ঠিক করবে দলের সংগঠনই। তাহলে এ রাজ্যের বিরোধী দলনেতা কি হবে? কি হবে তার ভবিষ্যৎ? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যেই স্বীকৃতি দিয়েছে রাজ্য বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু, এবং সেই নিয়ে দীর্ঘ মামলা চলেছিল কলকাতা হাইকোর্টে, কিন্তু ঘুরে ফিরে সেই রাজীব গান্ধীর কথা উঠে আসছে। কারণ সেই সময় তিনি একক সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ মূল আসনের 2/3 আসন পেয়েছিলেন, এবং তিনি মনে করতেন তাহলে অনেক রাজনৈতিক দল থেকে সাংসদ ভেঙে তিনি তার দলে নিয়ে আসতে পারতেন, কিন্তু তিনি সেটা সেদিন করেননি। তিনি সেটা করেননি, গণতন্ত্রের পক্ষেই তিনি ভাবনা চিন্তা করেছিলেন। সেই কারণেই তিনি বলেছিলেন দলই শেষ কথা। আর আজকে রাজ্য বিধানসভা, লোকসভা এবং রাজ্যসভার অন্দরে যা চলছে, সেখানে নৈতিকতার প্রশ্ন উঠছে। আজকে বিরোধী দলনেতা বা পরিষদীয় নেতা, তিনি তার ডেজিগনেশনটা কি? কারণ পরিষদীয় নেতা কখনোই তিনি একা সিদ্ধান্ত নিতে পারেন না। একটি রাজনৈতিক দলের পরিষদীয় নেতা চয়ন করার কারণ দলের যে অবস্থান, দলের যে লাইন, সেই লাইনেই মূলত বিধানসভায় প্রশ্ন তুলবে সেই বিরোধী দলনেতা। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছে, দলই শেষ কথা, দলই শেষ কথা। এটা বারবার বলেছে, আজকে থেকে নয়, সেই 19-এর দশক থেকে। আর আজকে অনেকেই আইন বোঝাচ্ছেন, আইন পড়াচ্ছেন। লোকসভায় যা চলছে, ইতিমধ্যেই 22 জন সাংসদ তারা চলে গিয়েছিল এনসিপিআইতে, কারণ দল বিরোধী আইন তাদের ক্ষেত্রে লাগু হয়। লোকসভা স্পিকার তিনি কি সেই সুযোগ দেবেন তৃণমূল কংগ্রেসকে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়দের? দলত্যাগ বিরোধী আইনে ফেলবেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু আদালতে প্রশ্ন উঠেছিল কেন একতরফা বিচার করা হয়েছে, কেন আত্মপক্ষ সমর্থনের জায়গা দেওয়া হয়নি শোভনদেব চট্টোপাধ্যায়দের, কেন রাজনৈতিক দলের দেওয়া চিঠি উপেক্ষা করেছিলেন অধ্যক্ষ? এই প্রশ্নগুলো উঠে আসছে। তাই একমাত্র যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে পারে, সেই অতীতের সেই পুরনো অর্থাৎ প্রয়াত দেশের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর গড়ে দেওয়া দলত্যাগ বিরোধী আইন, ওটাই একমাত্র পারবে মমতা বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ হিসেবে ব্যবহার করা। আজকের দাদা দিদির রাজনীতি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানাতে ভুলবেন না।